ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দেশের নানামুখী উন্নয়নে নেওয়া হয় বহুমুখী প্রকল্প, কিন্তু জনকল্যাণে নেওয়া প্রকল্পগুলোতে শুধুই কি জনকল্যাণ হয় নাকি প্রকল্পের নামে সংশ্লিষ্টদের পকেট ভারী হয়, লোপাট হয় বরাদ্দের অর্থ? এমন শত শত উদাহরণ বরাবরই শিরোনাম হয় গণমাধ্যমগুলোতে। এতে একদিকে যেমন উন্নয়ন প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়, সেই সাথে ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি। এসব নিয়ে ইসলামী ব্যাংক টালি খাতায় আজকের আলোচনার বিষয় প্রকল্পের নামে অর্থ লোপাট বন্ধের উপায়। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক এবং সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। প্রথমেই যেতে চাই খন্দকার গোলাম মুয়াজ্জেম, আপনার কাছে সরাসরি যে প্রশ্নটাই রাখতে চাই। শুরুতে যেমনটি বলছিলাম, আমাদের যে বিষয় যে প্রকল্পের নামে অর্থ লোপাট বন্ধের উপায়, এই যে প্রকল্পের নামে বরাদ্দের অর্থ লোপাট, এটা যেন আমরা দেখেছি বিগত সরকার থেকে শুরু করে যখনই পট পরিবর্তন হয়েছে, এটা এক ধরনের অবধারিত নিয়মে পরিণত হয়ে গেছে। আসলে এই ধারা থেকে বের হওয়ার উপায়টা কি? দেখুন, এটা সবসময় আমাদের এখানে প্রকল্প চয়ন, প্রকল্প প্রকিউরমেন্ট এবং প্রকল্প বাস্তবায়ন, এই তিনটি পর্যায়ে সবসময়ই আমাদের দুর্বলতা ছিল। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ নেবার মাধ্যমে এই প্রক্রিয়াটিকে স্ট্রিমলাইন করার চেষ্টা হয়েছে, কিন্তু তাতে আসলে খুব বেশি ফল পাওয়া যায়নি। যেমন এক্ষেত্রে প্রকিউরমেন্ট সিস্টেম ইতিপূর্বে বিশ্বব্যাংকের সহযোগিতায় বাংলাদেশে বাস্তবায়ন হয়েছে, এখনও সেটির আলোকে প্রকল্প নেওয়া হচ্ছে। কিন্তু দেখা গিয়েছে যে প্রকিউরমেন্টের মাধ্যমে যেগুলো নিচ্ছেন সেখানেও সেই একই ব্যক্তি, একই কোম্পানি, তারাই আসলে প্রকল্পগুলো পাচ্ছেন। তখন প্রশ্ন আসে যে এটা কতটা স্বচ্ছতার সাথে যে ভার্চুয়ালি যে শব্দটি ব্যবহার হচ্ছে, এই শব্দটা আসলে কতটুকু যৌক্তিক, তো সেখানে একটি প্রশ্ন আসে। আসলে পুরো প্রক্রিয়াতে বিভিন্নমুখী দুর্বলতা রয়েছে। একটি হলো যখন প্রকল্প গ্রহণ করা হবে সেই পর্যায়ে যে সেই ফিজিবিলিটি পর্যায়ে বিভিন্ন রকমের দুর্বলতা আমরা দেখি। এর ভিতরে রয়েছে যে সমস্ত কোম্পানিগুলোকে দিয়ে প্রি ফিজিবিলিটি বা ফিজিবিলিটি করানো হচ্ছে, অথবা সেই দেশ থেকেই দেখা যাচ্ছে যে আবার ঋণ গ্রহণ করা হচ্ছে। তো এতে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয়, কেননা ওই দেশের কোম্পানিকে দেবার ক্ষেত্রে এক ধরনের মানসিক চাপ তৈরি হয়, যেখানে আবার ওই কোম্পানিকে দেবার জন্য এক ধরনের চাপ তৈরি করা হয়। এটা হলো এক ধরনের দিক। দ্বিতীয় দিক হলো যে এই প্রকল্পগুলো যখন নেওয়া হচ্ছে, সাম্প্রতিককালে এমন অবস্থা হয়েছে যে খুব ভালোভাবে যে ফিজিবিলিটি বা প্রিফিজিবিলিটি বড় বড় প্রকল্পের ক্ষেত্রে হওয়া দরকার, সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে এই নিয়মটিও ঠিকমতো পরিপালন হয়নি। ফলে অর্থ যখন ব্যয় হয়, প্রকল্প যখন শেষ হয়ে যায় এবং যেটা প্রত্যাশা করা হয় যে এই প্রকল্প থেকে এই রিটার্ন আসবে, দেখা যায় যে ফলত সেখান থেকে সেই রিটার্ন পাওয়া যায় না। তার কারণ হলো শুরুতে এই প্রকল্পগুলো নেবার ক্ষেত্রে সঠিকভাবে ফিজিবিলিটিগুলো করা হয় না, এবং নেবার সময় প্রিফিজিবিলিটি স্টাডি বা ওই ফেজেও দেখা যায় যে বিভিন্ন ধরনের কোম্পানি যারা কাজ করছেন, তারাও আসলে যে হিসেব দিচ্ছেন সেই হিসেবগুলো অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ। অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে যে একটি ঋণ পাবার জন্য, বিদেশি কোনো একটা ঋণ পাবার জন্য এক ধরনের চাপ থাকে, যা নেয়ার জন্য একটা চাপ থাকে, সেই জন্য যেনতেনভাবে অনেক সময় প্রকল্প প্রস্তাবগুলো তৈরি করা হয় এবং সেখানে রিটার্নগুলো হাই রিটার্ন দেখানোর একটা কোনো সময় প্রবণতা আছে। তো সেই জায়গাগুলো কিন্তু অনেক সময় দুর্বল, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্প কিন্তু সামনে নিয়ে আসে। সেই জায়গা থেকে যখন প্রকল্প চয়নে আসে, প্রকিউরমেন্ট স্টেজে আসে, সেই প্রকিউরমেন্ট স্টেজেও আমরা বিভিন্নমুখী সমস্যা দেখতে পাই। এবং সেটা আমি যেটা বললাম যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে এমন হয়েছে যে এক একটা প্রতিষ্ঠান এক একটা গ্রুপের আন্ডারে চলে গিয়েছে। সেটা স্বাস্থ্য হলে এই গ্রুপ দেখে, শিক্ষা হলে ওই গ্রুপ দেখে, সড়ক হলে সেই গ্রুপ দেখে। এরকমভাবে মনে হচ্ছে যে এক একটা গ্রুপ এক একটা প্রতিষ্ঠানকে তারা মোটামুটি কবজা করে ফেলেছে এবং ঘুরে ফিরে তারাই আসলে পায়। এবং দেখা যায় যে এখানেও এক ধরনের কলিউশন গড়ে উঠেছে বিভিন্ন কোম্পানির ভিতরে। নিজেরা নামে বেনামে একজন এই টেন্ডারটি সাবমিট করেন, আরেকজনের নামে করেন, সবই আসলে একই গোষ্ঠীর অংশ হিসেবে এগুলো করেন। ফলে ঘুরে ফিরে আসলে একই গোষ্ঠীর কাছে ভিত্তিক লোপাট যেটাকে বলা হয়। দেখুন, আমি লোপাট শব্দটা পরে আসছি, আমি দুর্বলতাগুলো আগে বলছি। হ্যাঁ, লোপাট তো আরো অনেক বড় বিষয়, আগে দুর্বলতাগুলো, প্রসেসের দুর্বলতাগুলো আমি এখানে বলার চেষ্টা করছি। সুতরাং এই যে বলা হচ্ছে প্রকিউরমেন্ট, অথবা বলা হচ্ছে যে এক ধরনের প্রতিযোগিতামূলক অথবা স্বচ্ছ টেন্ডারিং ব্যবস্থা, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত এস্টাবলিশ হয়নি। এই দুর্বলতা আছে, এটা উত্তরোত্তর গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগুলো রয়েছে। আর ফাইনালি যেটা, সেই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় যখন আমরা এটা দেয়া হয় কোনো একটা কোম্পানিকে, তখন বাস্তবায়ন প্রক্রিয়াও বিভিন্ন রকমের
নামের, এখানে তখন দেখা যায় যে যিনি প্রজেক্ট ডিরেক্টর হন তার আবার এক ধরনের ইন্টেনশন কাজ করে, ব্যক্তিগত স্বার্থ অনেক সময় কাজ করে, প্রকল্পকে ডেফার করা, প্রকল্প থেকে আলাদাভাবে সুবিধা নেওয়ার অনেক ধরনের প্রবণতা তার থাকে। যিনি যে কোম্পানিটি নেয় সেই কোম্পানিরও এক ধরনের প্রবণতা থাকে যে হ্যাঁ প্রথমে কম বিডিং দেখিয়ে প্রকল্প নিয়ে পরে আবার বাড়তি খরচ দেখিয়ে এক্সটেনশন করে প্রকল্প থেকে বাড়তি অর্থ নেবার জন্য চাপ সৃষ্টি করা, এই ধরনের প্রবণতা থাকে। প্রকল্পের গুণমান নিয়ে সমস্যা রয়েছে। কিন্তু সার্বিকভাবে আপনি যে কথাটি বলতে চান যে এই পুরো প্রক্রিয়ার দুর্বলতা, অস্বচ্ছতার মূল কারণটি হলো সুবিধাভোগী গোষ্ঠী রয়েছে এবং যারা এই পুরো প্রক্রিয়া থেকে সুবিধা নিতে চায়, তারা আর্থিক সুবিধা নেন, সেটি সরকারের ভিতরে থেকে, কোম্পানিগুলো যারা আছে তারা এক ধরনের আর্থিক সুবিধা নেন, এবং যারা ফাইনালি বাস্তবায়ন যে সমস্ত কন্ট্রাক্টররা করেন তারাই এক ধরনের সুবিধা নেন। এবং এগুলো করতে গিয়ে সরকারি অর্থের অপচয় হয়। যে প্রকল্পটি গুণমান সম্পন্ন হতে পারত সেই গুণমান সম্পন্ন প্রকল্প হয় না। গুটিকয় গোষ্ঠীর সুবিধা দেখতে গিয়ে জনকল্যাণ আদৌ কতটুকু সেটা প্রভাব ফেলবে সেটি হয়তো বিবেচনায় নেওয়া হয় না। আপনি থাকুন আমাদের সাথে। ডক্টর শামসুল, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এতক্ষণ খন্দকার গোলাম মোয়াজ্জেম যেটি বললো, প্রকল্পের স্বচ্ছতার কথা বললো, ফিজিবিলিটি স্টাডি কথা বললো, এবং এর সাথে আরেকটু যুক্ত করতে যায় যখন রাজনৈতিক পট পরিবর্তন হয় রাজনৈতিক বিবেচনায় বেশ কিছু অযৌক্তিক প্রকল্পও কিন্তু আমরা হাতে নিতে দেখি, যেগুলো সরকারের পট পরিবর্তনের সাথে সাথে প্রকল্পগুলো থমকে যায়। সেক্ষেত্রে সেগুলো কোনো ফিজিবিলিটি স্টাডিও থাকে না এবং দিন শেষে সেটা কতটা জনকল্যাণমুখী হয় সেই স্টাডিটাও হয়তো সেখানে করা হয়ে থাকে না। আপনি নিজেও বেশ কয়েকটি মেগা প্রকল্পে পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন এবং সেই অভিজ্ঞতা থেকে যদি আপনি বিষয়টাকে আপনার পর্যবেক্ষণ থেকে ব্যাখ্যা করেন। ধন্যবাদ। আমি তো বলবো প্রফেসর মোয়াজ্জেম পুরোটাই মোটামুটি সিস্টেমের যে দুর্বলতা সেটাকে অনেক অংশেই তিনি প্রকাশ করেছেন। আমি এটার সাথে আরেকটু যেটা যোগ করব, যেটা সবচেয়ে বেশি আমি বলবো উচ্চাভিলাষী করেছে এই সিস্টেমের সাথে যারা জড়িত, যে আমি প্রজেক্ট নেওয়ার সময় জনসুযোগের কথাটা এমন ভাবে বলবো যেটা করতেই হবে, এবং সে জানে এইটাকে এক্স পোস্ট ইভালুয়েশন হবে না। অর্থাৎ আমি যেই কথা বলে প্রজেক্টটা নিয়েছি বাস্তবায়নের পর সেই খরচে যদি না হয়, সেই উপযোগিতার যদি তৈরি না হয়, সিস্টেমের কেউই আমাকে জবাবদিহিতার আওতায় আনবে না। পুরো বিশ্বে কিন্তু যেই কথা বলে জনগণের পয়সাটা নেওয়া হয় সেটা অর্জিত হলো কিনা, সময় অবদ্ধ ছিল কিনা, এটার জন্য কিন্তু প্রজেক্ট হয়ে যাওয়ার 1-2 বছরের মাথায় নিরপেক্ষভাবে একটা মূল্যায়ন করে। মূল্যায়নটা করে দায়বদ্ধ করার জন্য, মূল্যায়নটা করে কোনো যদি অজ্ঞতাবশত কিছু করে ফেলি তাহলে যে লার্নিংটা হলো পরে যেন এটা রিকার্সিভ না হয়, রিঅ্যাপিয়ার না করে। কিন্তু আমরা গত বেশ কিছু বছর ধরে দেখতে পাচ্ছিলাম প্রজেক্ট মানে হলো এই সিস্টেমের সাথে যারা জবাবদিহিতার আওতায় আছে। যেমন আমি সুনির্দিষ্টভাবে যদি বলি, ডিপার্টমেন্টের কোনো লোক যদি এই ধরনের প্রজেক্ট নেয়, তার জন্য যদি কোনো কমপ্লেন আসে, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকবে উনি কিন্তু কোয়েরি করবেন। উনি যদি কোয়েরি না করেন মন্ত্রণালয় কোয়েরি করবে, মন্ত্রণালয় যদি কোয়েরি না করে জনগণের স্বার্থে মন্ত্রী কোয়েরি করবে, মন্ত্রী যদি না করে তাহলে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি এটাকে জবাবদিহিতার আওতায় আনবে, অথবা জনগণের যে কোয়েরিজ এন্ড কনফিউশন আছে সেটাকে তারা প্রশ্ন করে এটাকে স্বচ্ছতা ভিত্তিতে উত্তরগুলি নিবেন। কিন্তু এখন প্রজেক্ট মানি এই সিস্টেমের ডিসিশন এন্ডে যতজন আছে প্রত্যেকেই বেনিফিশিয়ারি হয়ে যাচ্ছে এবং অ্যাস্ট্রোনমিক্যাল স্কেলে তারা বেনিফিটেড হচ্ছে। তো এই জিনিসটা যখন জানে একটা দপ্তর যে আমাকে কোনো দিন জবাবদিহিতার আওতায় আসতে হবে না, বরঞ্চ তারা আমাকে প্রোটেক্ট করবে, এই তখনই উচ্চভিলাষী কথা বলে উচ্চভিলাষী প্রজেক্টগুলি নেয়। ওইটা কিন্তু অত খরচের হওয়ার কথা ছিল না, কিন্তু এই প্যাডিং করে ওখানে যতটুকু রাখতে পারে ওইটাই কিন্তু বিলি বন্টন করে সবাই খায় এবং জানে যে আমি এখানে ধরাছোঁয়ার বাইরে থাকবো। এই জায়গায় কিন্তু আমাদের অনেক বেশি কাজ করতে হবে। আর না হলে গত প্রায় 2 যুগ ধরে যেই একটা কনস্ট্রাকশনের ডিসিশন চেইনের মধ্যে যেই কি বলবো কলাপস করেছে, যেই নৈতিকতার ধস নেমেছে, প্রত্যেকে বেনিফিটেড হয়ে যাচ্ছে, এটাকে যদি আমি সংস্কার করতে না পারি তাহলে আমাদের প্রজেক্ট আমরা যেমন গিনিস বুক অফ রেকর্ড করেছি ইউনিট মূল্যে, যে
নিশ্চয়ই আমরা হয়তো সংযুক্তি হারিয়েছি। ডক্টর শামসুল হক এবং গোলাম মোয়াজ্জেম, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আপনাদের সাথে আমরা বিস্তারিত আলোচনা করব। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয়ে প্রকল্পের নামে অর্থ লোপাট বন্ধের উপায় আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক এবং সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা আবার আলোচনায় ফিরছি। খন্দকার গোলাম মোয়াজ্জেম, এবার যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাই যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি দেশের অর্থনৈতিক যে আয়তন তার তুলনায় যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয় এবং সেগুলো অসামঞ্জস্য অর্থনীতির আয়তনের তুলনায় একটা তীব্র প্রতিযোগিতা একটা পরিলক্ষিত হয়, আমরা দেখেছিও তাই। এবং সর্বোপরি মজুরি, কাঁচামাল, সামগ্রিক বিবেচনায় উন্নয়ন প্রকল্পের যে ব্যয় তা অত্যধিক তা প্রমাণও কিন্তু মেলে। দিন শেষে এই যে অর্থের অপচয়, এটি বন্ধের উপায়টা কি আসলে? হ্যাঁ, সেটি বলছিলাম যে সাধারণত যে কোনো ধরনের বড় প্রকল্প বা পাবলিক সেক্টর প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কাঠামো রয়েছে এবং সেই কাঠামোর ভিতরেই আসলে প্রকল্প বাস্তবায়নের কাজগুলো করা হয়ে থাকে। কিন্তু আমরা যেটি বলছিলাম যে সেই কাঠামোটির ভিতরে বিভিন্ন রকমের ত্রুটি বিদ্যমান। এই ত্রুটিগুলো আসলে আলাদা আলাদা করে দূর করা এবং বের করা এবং দূর করা দরকার। এবং আমি যে 3টা ফেজ বলেছি, একটি হলো ফিজিবিলিটি ফেজ এবং যেখানে আমাদের বিভিন্ন রকমের সমস্যাগুলো বললাম, আরেকটা হলো প্রকিউরমেন্ট ফেজ এবং আরেকটা হলো ইমপ্লিমেন্টেশন ফেজ। এই যে 3টা ফেজে আলাদা আলাদা করে বলছি, সেই 3টা ফেজেই আসলে আলাদা করে দেখা দরকার। যদি আপনি ফিজিবিলিটি ফেজে বিবেচনা করেন তাহলে অবশ্যই যেটা দরকার যে নির্মোহভাবে থার্ড পার্টি দিয়ে এগুলোর আসলে ফিজিবিলিটি বাস্তবায়ন করা দরকার। যার কাছ থেকে অর্থ নেওয়া হবে তাকেই যদি আবার ফিজিবিলিটি দিয়ে করানো হয় তাহলে যেটা হবে যে অর্থ নেবার ক্ষেত্রে এক ধরনের যৌক্তিকতা তৈরির প্রবণতা থাকে এবং যে ফার্মকে সেখানে নিযুক্ত করা হয় সেই ফার্মও এক ধরনের চাপের ভিতরে থাকে যে এটাকে এক ধরনের ইআরআর, ইকোনমিক রেট অফ রিটার্ন, বা আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, বা অন্যান্য ধরনের যে সমস্ত সূচকগুলো আছে সেগুলোকে পজিটিভলি দেখানোর একটা প্রবণতা থাকে। তো সেই জায়গাগুলোকে নির্মোহভাবে নিরপেক্ষভাবে করার জন্য নিয়ম হচ্ছে যে তৃতীয় একটি পক্ষকে দিয়ে এটি করানো এবং সেটাকে বিশ্লেষণ করে দেখানো যে এটা আসলে দরকার আছে কিনা। তৃতীয় হলো যে রাজনৈতিক সরকারগুলোর একটা প্রবণতা থাকে যে বড় বড় বৃহৎ আকারের বড় প্রকল্প নেয়ার, বিশেষ করে অবকাঠামোগত প্রকল্পের দিকে তাদের এক ধরনের থাকে, আকর্ষণ থাকে, কারণ এতে করে জনগণের ভিতরে দেখানো যায় যে হ্যাঁ বৃহৎ প্রকল্প তারা বাস্তবায়ন করছেন। কিন্তু অনেক ক্ষেত্রে এই প্রকল্পগুলোর আসলে প্রয়োজন হয় না। এই যে মেগা প্রকল্প যেগুলো বাস্তবায়ন হচ্ছে, এই মুহূর্তে 20টি মেগা প্রকল্প সরকার আসলে বাস্তবায়ন করছেন, এর সবগুলো আসলে সমানভাবে যৌক্তিক কিনা সেটিও কিন্তু আসলে প্রশ্নের জায়গায় রয়েছে। সুতরাং এই মুহূর্তে যেহেতু সরকার এইগুলোর মূল্যায়ন করছেন, কিছুটা মূল্যায়নের কথা শুনলাম পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে, অর্থ মন্ত্রণালয়ের অ্যাডভাইজারের কাছ থেকে, এগুলো যৌক্তিকতা যাচাই করা হবে, পুনর্মূল্যায়ন করা হবে। তবে এই ক্ষেত্রে যেটা বিবেচনা নিতে হবে, যেগুলো প্রায় সমাপনীর দিকে, সেগুলো থেকে যেগুলো একেবারে শুরুর দিকে আছে সেগুলোকে হয়তো প্রাধিকার দেওয়ার বিষয় রয়েছে যে এগুলো যাতে আর নতুন করে না অগ্রগতি হয়। এরকম 2%, 3%-এর বেশ কিছু প্রকল্প, 4-5টি প্রকল্প আমরা দেখলাম, সেগুলো হয়তো নতুন করে দেখা। কিন্তু যেটি আমাদের কাছে দুর্ভাগ্যজনক যেটি মনে হয়েছে, এমন একটা প্রক্রিয়া তৈরি হয়েছে বিগত সময়কালে যে নিশ্চয়ই এই যে সিদ্ধান্তটা নিচ্ছে সেটা হয়তো কিছুতে স্থিতি বজায় রাখবে। আপনি থাকুন আমাদের সাথে ডক্টর। না, আমি একটু একটা কথা শেষ করছি, এটার সাথে গুরুত্বপূর্ণ এই কথাটি, সেটি হলো এখন এমন একটা প্রক্রিয়া তৈরি হয়ে গিয়েছে যাতে করে এখন কন্ট্রাক্টররাই আসলে প্রকল্প ডিপিপি তারা তৈরি করেন বলে এরকম অভিযোগ রয়েছে এবং তারাই আসলে প্রকিউরমেন্ট প্রসেসের ভিতরে, সরকারের ভিতরে তাদের লোক রয়েছে যারা সেটিকে ইনফ্লুয়েন্স করে এবং তারাই আবার এটি বাস্তবায়নের ভিতরে যায়, যেটি খুবই ভয়ঙ্কর একটা মাধ্যমে হয়। নিশ্চয়ই এই বিষয় থেকে বের হওয়ার একটা যৌক্তিকতা রয়েছে। ডক্টর শামসুল, আপনার কাছে সংক্ষেপে যে প্রশ্নটি জানতে চাইবো, এই যে অবকাঠামো খাতে অপরিকল্পিত অর্থায়ন এবং যে অর্থের লোপাট আর্থিক বৈষম্যকে কিন্তু প্রকট করে তোলে, সবশেষ সংক্ষেপে যদি বলি সমাধানটা আসলে কোথায়, কিভাবে? আমি বলবো সমাধান হলো জবাবদিহিতা থাকতে হবে। যে কথা বলে আমি প্রজেক্টটা তৈরি করছি সেটা অর্জন হলো কিনা এটার জন্য দায়বদ্ধ হতে হবে এবং পিডি বানাতে হবে। সিনিয়র না, সিনিয়র হলে কিছুদিন থেকে চলে যায়, আরেকজন আসে, দায় কিন্তু কাউকে দেওয়া যায় না। কোনো প্রজেক্টে আমাদের দেখা যায় 6 থেকে 7 জন পিডি ছিল, কাকে দায় দিবেন? পেন্ডিং রেখে গেছে একজন, সুবিধা নিয়ে গেছে, পরের জন্য সেটাকে সমস্যা দেখে। তো সেই হিসাবে এখানে আমার মনে হয় প্রজেক্ট বাস্তবায়নের জন্য যোগ্য ইয়াং যারা আছে এবং সিনিয়ররা তখন
ডিপার্টমেন্টাল সুপারভিশন করবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের কিন্তু প্ল্যানিং কমিশন, যেখানে প্রতিটা প্রজেক্ট যাবে। আজকে আমি উপদেষ্টার কথা আজকে না, গত কয়েকদিন আগেও দেখেছি যে যেগুলি জনস্বার্থ রক্ষা করবে সেগুলি দেখব। এটাকে কিন্তু মূল্যায়ন করার জন্য যে ডোমেইন নলেজটা লাগে, এটা কিন্তু প্ল্যানিং কমিশনে থাকার কথা ছিল। আমি জানি না, মূল্যায়ন একটা লম্বা প্রক্রিয়া, এখন সেই এক্সপার্টিসও নাই। কিন্তু নিশ্চয়ই সেই ওনাকে প্ল্যানিং জিজ্ঞাসা কমিশন করা হয়তো উচিত। জনস্বার্থকে বিবেচনা করে দুর্নীতির ঊর্ধ্বে উঠে অদূর ভবিষ্যতে যে প্রকল্পগুলো আছে সেটা হাতে নেবে না, এবং তাদের লোকই তো নাই, প্ল্যানারই তো নাই। প্ল্যানিং কমিশন নাম আছে, প্ল্যানারই নাই। সো আমাদের পরিকল্পনাবিহীন একটা উন্নয়ন হচ্ছে, এই প্রশ্নের উত্তরটা পরিকল্পনা কমিশনকে কিন্তু করতে হবে যে আপনাদের পরিকল্পনাবিদ আছে এই প্রজেক্টগুলি মূল্যায়ন করার জন্য, নাকি কয়টা গাড়ি, কয়টা নিশ্চয়ই অন্তর্বর্তী ল্যাপটপ দিল। সরকারের উপদেষ্টা যারা আছেন তারা হয়তো এই বিষয়টি বিবেচনায় রেখে জনস্বার্থে সেই বিষয়টি বিবেচনা করবেন। আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।